80টা সিট তাদেরকে দেওয়া হয়েছে, তারা পেয়েছে এটা আমি স্বীকার করি না, দেওয়া হয়েছে তাদেরকে। সবচেয়ে বড় কথা কি দেখেন, আওয়ামী লীগের ভিতরে সুপ্ত গুপ্ত অবস্থায় জামাত ইসলাম 15 বছর থাকলো, এবং আওয়ামী লীগ থাকা অবস্থায় যে 80% নিয়োগ হয়েছে, সেই নিয়োগ তাদের এমপিরা যেহেতু অর্থনৈতিক পয়সা ছাড়া কোনো নিয়োগ দেয় নাই, স্বাভাবিক, কারণ এদের যেহেতু টাকার অভাব নাই, 80% নিয়োগে কিন্তু জামাত ইসলামেরই হয়েছে এই 15 বছর বিগত শেখ হাসিনার আমলে, এবং 20% দেখবেন টাকা ছাড়া শেখ হাসিনা। কিছুদিন আগে আপনারা বলছেন যে ছাত্রলীগ করলেই বা আওয়ামী লীগ করলেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাঁ, আওয়ামী লীগ করলে না, জামাত। তারা আওয়ামী লীগ করলেই তো নিয়োগটা দেওয়া হয়েছে। তারা তো আওয়ামী লীগের একজন এমপি শিবিরের কাছ থেকে, জামাতের কাছ থেকে পয়সাকে নিয়োগে আওয়ামী লীগ বানায় একটা কমিটির পদ তার এলাকায় দেখাই দিলে, ওইটা কাগজে কলমে তো আপনি শিবির ধরতে পারছেন না, ওইটা কাগজে কলমে কিন্তু আওয়ামী লীগই, কিন্তু বাস্তবিক অর্থে ও হচ্ছে গুপ্ত শিবির, বর্ণচোরা শিবির। ওরা সুপ্ত অবস্থায় থেকে ক্ষমতার প্রয়োগ এবং ক্ষমতার অপব্যবহার এবং ক্ষমতার সুযোগ সব কিছুই কিন্তু তারা করছে। এটা তো নিশ্চয়ই আপনি একমত। আওয়ামী লীগই অবশ্যই আওয়ামী লীগ নিচ্ছে সব কিছু, নিয়োগ বাণিজ্য থেকে সব কিছু, কিন্তু আওয়ামী লীগের নামে সুপ্ত অবস্থায় থাকা অবস্থায় তারাও কিন্তু বেনিফিশিয়ারি হয়েছে। এখানে সরকারের প্রথম চ্যালেঞ্জ হচ্ছে আমাদের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার জামাত ইসলামও করেছে, বিগত সরকারও করেছে, অর্থনৈতিক এবং দুর্নীতি এই সমস্ত নিয়ে। আমাদের প্রথম হচ্ছে দুর্নীতি দুর্বৃত্তায়নমুক্ত একটা সরকার হতে হবে, প্রথম চ্যালেঞ্জ। দ্বিতীয় হচ্ছে বিগত সরকার এবং এই ডক্টর ইউনূস সরকার যে পরিমাণ ঋণের বোঝা এবং রাষ্ট্রীয় কোষাগার যেভাবে শূন্য করে রেখে চলে গেল, দারিদ্র্য বিমোচনের ডক্টর ইউনূস, এবং সারা বিশ্ব নাকি ওনার কাছ থেকে ফর্মুলা নেয়। তো এইটা একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে অর্থনৈতিক স্থিতি অবস্থা রক্ষা করা। আর তৃতীয় হচ্ছে যে যারা আমাদের সাথে জোটের অংশ ছিল, জামাত ইসলাম এই যে জোটের অংশ ছিল, আজকে তারা সরকারের ডক্টর ইউনূসের সান্নিধ্য এবং তার কিছুটা প্ররোচনা বলেন, তার কিছুটা উদারতা এবং রাজনৈতিক কনস্পিরেসির মাধ্যমে 80টা সিট তাদেরকে দেওয়া হয়েছে, তারা পেয়েছে এটা আমি স্বীকার করি না, দেওয়া হয়েছে তাদেরকে, এবং বিভিন্ন প্রকার কলাকৌশলের ভিত্তিতে দিচ্ছে। কিন্তু এই ভোটটি নিয়ে কিন্তু অত বিতর্ক না, আমি জামাতের কথা বলছি, জামাতের কথা বলছি। আচ্ছা, জামাত ইসলামের জায়গা এই নির্বাচনে কি, এই নির্বাচনে কি আসন দেবার সুযোগ ছিল? দেখেন, জনগণ অবাধে ভোট দিয়েছে। বহুবার বলেছি যে এই সাব্বিরের কথা, যে এপিএস ডক্টর ইউনূস সাব্বির, সে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার সমর্থক, সে ডিসি 2বার নিয়োগ দিচ্ছে জামাত ইসলাম, একটা আওয়ামী লীগ প্রধানমন্ত্রীর দপ্তরে কার্যরত ছিল বলে রাত 3টার সময় তাকে স্টার রিলিজ করাচ্ছে 10 দিন পরে। এগুলো কিন্তু সরকারের আমরা দেখা গেছে, যেখানে প্রকাশ্যে তারা বলছে আমি যেটার ভুক্তভোগী হয়েছি এবং আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা আমাকে বলতে হবে। কিন্তু আমি 300 সিট নিয়ে তো আপনাকে বলতে পারবো না, আমার অভিজ্ঞতাও নাই। আমার চাঁপাইনবাবগঞ্জ জেলার কথা আমি বলছি। তো সেইখানে ধরেন দুটো এখনো যে ডিসিশন ইসলামী ছাত্র শিবিরের একজন সমর্থক কর্মী, এবং তারপরে ধরেন প্রিজাইডিং পুলিং, এগুলোর উপর কিন্তু ডিপেন্ড করে নির্বাচন। তো প্রিজাইডিং পুলিং 90% 98% ধরেন জামাত ইসলামের, 90 থেকে 98 পর্যন্ত সমস্ত। এবং নির্বাচনের সবচেয়ে খারাপ যে দিকটা আমি আমার জেলাতে দেখেছি, যে অর্থের তসরুপ, চোরাকারবারি, হুন্ডি ব্যবসায়ী, মাদক ব্যবসায়ী যত ধরেন ছিল বিগত সরকারের আমলে, একবারে টোটালি তারা টাকা দিয়ে তাদের জাস্ট নৌকা থেকে তুলে নিয়ে এসে দাঁড়িপাল্লায় তুলে নিছে। এই 85-86 হাজার ভোট ধরেন। নতুন ভোট যেগুলো করেছে তারা খুব টেকনিক নিয়ে করছে। কীরকম? মাদ্রাসার ছাত্রদেরকে তারা নতুন ভোটারের তালিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলাতে তারা সেগুলোতে করছে, মানে বয়স না হলেও কি ভোটার করার সুযোগ আছে। এবং নির্বাচন কমিশন বিভিন্ন জেলায় এগুলো এরকম অরাজক পরিস্থিতি কিছুটা করছে। আপনি ভোটার লিস্ট দেখেন, আমরা ক্যান্ডিডেট হিসেবে যে ভোটার লিস্টটা দিয়েছে নির্বাচনে আমার দলকে, সেই ভোটার লিস্টে আমার সিরিয়াল ধরেন 86, কিন্তু সরকারের প্রিজাইডিংয়ের কাছে যে পুলিংয়ের কাছে যে ভোটার লিস্ট, সেখানে আমি 86-তে নাই। হাজার হাজার মেয়েরা বেরোয় চলে যাচ্ছে, ভোট দিতে পারেনি। এবং আমি নিজে যেই সেন্টারে ভোট দিই, গ্রামে, আমার গ্রামটার ভিতরে যেখানে আমি ভোটার, সেইখানে দেখা যাচ্ছে লম্বা লাইন সকাল 10টা থেকে, ভোট নিচ্ছে না। আমি যখন ভোট দিতে যাই দেখি সকাল থেকে অনেক মেয়ে ফেরত গেছে। বিষয়টা কি? মানে আপনি বলতে চাচ্ছেন প্রশাসনের মধ্যে যদি একটা চেয়ারে নিয়োগ দেওয়া হয়, সে কাজের যোগ্যতা তাকে হতে হবে। নির্বাচন এর আগে সে কখনো নিছে কিনা, কিন্তু আমার প্রশ্নটি হচ্ছে আজকে সচিবালয়ে মাননীয় প্রধানমন্ত্রী ওনার বক্তব্যে পরিষ্কার বলেছেন যে আসলে রাজনৈতিক বিবেচনায় নয়, মেধার ভিত্তিতে পদায়ন বা পদোন্নতি হবে। এই বিষয়টি তাহলে তো রাজনৈতিক পরিচয়টি থাকবার সুযোগ নেই।
না, রাজনৈতিক পরিচয় থাকার সুযোগ নেই আপনি বলছেন, মেধার মাধ্যমে হবে। তার আগেই যে জিনিসগুলো ঢুকানো, এবং দেখবেন অনেক নিয়োগ কিন্তু ডক্টর ইউনূস রাতের অন্ধকারেও দিয়ে গেছে। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, অনেক জায়গায় কর্মচারী নিয়োগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিয়োগ, বিভিন্ন প্রতিষ্ঠানের নিয়োগ, শিক্ষা মন্ত্রণালয় নিয়োগ, বহুত কিছু কিন্তু করে গেছে তারা। এই যে করে গেছে, এই যে করা জিনিসগুলো, এগুলো মেধার ভিত্তিতে না সরকারের পছন্দের ভিত্তিতে, এইটা আপনি যাচাই বাছাই করবেন কি এগুলোকে দিয়ে? বাতিল করা উচিত তাহলে, না পুনরায় জাজমেন্ট করা উচিত? এগুলো জাজমেন্ট করা উচিত। জি, এগুলো অবশ্যই জাজমেন্ট করা মানে সেটি কি নতুন সরকারের করা উচিত? অবশ্যই করা উচিত। তার কারণ আমরা যদি দুর্নীতি দুর্বৃত্তায়ন মুক্ত এবং মেধার সমন্বয় যুক্ত একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ চাই, এবং মুক্তিযুদ্ধের চেতনার ধারণকৃত বাংলাদেশ যদি আমি চাই, তাহলে আমার কতগুলো জিনিস সরকারকে পদক্ষেপ নিতেই হবে। জি, আপা, প্রথম কথা হচ্ছে আমরা আরো আলোচনা শুনবো। ধর্মভিত্তিক রাজনীতি, ধর্মকে অপব্যবহার করা রাজনীতি, এগুলো বাংলাদেশের একবারে আরপিও থেকে শুরু করে এগুলো টোটালি নিষিদ্ধ করে দেওয়া জি, উচিত। আপা, আরো আলোচনা শুনবো। আমরা ছোট্ট একটি বিরতি নিতে চাচ্ছি। দর্শক, অর্ডার কাবুল প্রশ্নগুলো সহজ নিচ্ছি, ছোট্ট বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি। আর কাবুল প্রশ্নগুলো সহজ, আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স, আছেন বিএনপির নেত্রী সাবেক এমপি অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি। আপা, বিরতির আগে আপনার কাছ থেকে আলোচনা শুনছিলাম, আপনি বলছিলেন যে প্রশাসনের মধ্যে অনেকে ঘাপটি মেরে আছে, এদেরকে বের করতে হবে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ওনার প্রথম বক্তব্যেই বলেছেন আসলে মেধাবীদেরকে কাজে লাগানো হবে, মেধার মূল্যায়ন করা হবে, রাজনৈতিক বিবেচনায় কোনো নিয়োগ, পদায়ন বা পদোন্নতি হবে না। এটি তো অত্যন্ত না, এটা যৌক্তিক হচ্ছে কি, কথা। উনি যৌক্তিক কথা মানে কি, বাংলাদেশে যেহেতু যেই দল যখন ক্ষমতায় থাকে নিয়োগ তার হাতে থাকে, এরকম একটা ধারণা, সেই কারণে সে ট্র্যাডিশনাল যে কথাটা উনি সেটা বলেছেন। কিন্তু এইখানে যেই মেধা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, যেই মেধা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না, যেই মেধা ধর্মকে অপব্যবহার করে, যেই মেধা চেয়ারে বসার পর তার দলীয় কর্মকাণ্ডকে প্রাধান্য দিয়ে রাষ্ট্রকে একটা হুমকির মুখে নিয়ে যায়, তো যেই মেধা তার হচ্ছে শুধু ওই নিজের সব কিছুতে হাতের যে ক্ষমতাটা দলীয় নিয়োগের ব্যবহার করে, তো সেই মেধা থেকে আমাদের বাঁচতে হবে। কারণ এই গুপ্ত সুপ্ত যতই মেধাবান হোক, বাংলাদেশকে যারা মানে নাই, বাংলাদেশের অস্তিত্ব যারা স্বীকার করে না, তারা ধর্মকে নিয়ে ব্যবসা করে এই চাঁদার যে দেখেন, আমি রাজনীতি করি, আমি আমার সৌভাগ্যের কাছে বললাম যে ভাই, কি তারা আমাকে দিল কিছু টাকা পয়সা খরচা, ভোটের জন্য দিল একটা, সেটা হচ্ছে ভিন্ন রকম। সারা বছর ইয়ানত, সারা বছর হাদিয়া, ফসলের উসুল, এবং তার ওয়াজ মাহফিল করে পয়সার বিনিময়ে, তাদেরকে একটা টাকা দিয়ে ওয়াজ মাহফিলে নিয়ে যাচ্ছে। তো আমরা যে সারা জীবন থেকে কত বক্তৃতা দিচ্ছি আমাদের দলের, আমরা কি টাকা নিয়ে বক্তৃতা দিই? তাহলে আপনি চিন্তা করে দেখেন, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করা মেধার যোগ্যতা মাফিক আসুক, মানে চেতনা ধারণ করুক বা না করুক, বাংলাদেশকে মেনে নিয়েই 1971 সালকে স্বীকার করেই তো বাংলাদেশকে বাংলাদেশে এখনো থাকতে মানে হবে। নাই। বাংলাদেশে মানলে তো, যেমন আপা, এই জায়গায় আমি একটু বিরোধিতা করি, যেমন গত সরকারের সময় অনেক মেধাবীদেরকে এনে নানান জায়গায় বসানো হয়েছে, যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসিদেরকে নিয়োগ করা হ্যাঁ হয়েছে, এরা দেখেন, কিন্তু মেধাবী। আপনি দেখেন আওয়ামী লীগের আমলে ইস্টি ইমাম, তৌফিক এলাহি, এগুলো তো অনেক মেধাবী। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ যতগুলি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত অনেক মেধাবী বলে অনেক দাবি করছে, এবং 18 পৃষ্ঠা 20 পৃষ্ঠা তাদের দিচ্ছে, বায়োডাটা দিচ্ছে। কিন্তু যে ছাপ্পা সিল দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি তৈরির কারিগর, এই মেধাটা তো চুরির মেধা। এই চুরির মেধাকে রাষ্ট্রের মেধা তো রাষ্ট্রকে ধ্বংস করবে। এই চুরির মেধা তো আমার দরকার নাই।